নমস্কার বন্ধুরা, কথা ও কাহিনী বাই রাকা চ্যানেলের পক্ষ থেকে আমি রাকা আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের ভালোবাসা পাচ্ছি, আপনাদের ভালোবাসায় মোরা অসংখ্য কমেন্ট পাচ্ছি। সত্যি কথা বলছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। আরও উৎসাহ পাচ্ছি এগিয়ে চলার। এভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলি আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। তাই আপনি যদি সাহিত্য অনুরাগী হন, তাহলে আজকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প, যাকে অবলম্বন করে চলা যায় বহু দূর পথ। আজও আমরা আপনাদের ঠিক এমনই একটি গল্প পাঠ করে শোনাব। আজ আমরা আপনাদের শোনাব শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস কোয়েলের কাছে পঞ্চম পর্ব। গত কয়েকদিনে উপন্যাসটির প্রথম 4টি পর্ব আমরা আপনাদের পাঠ করে শুনিয়েছি। যদি এখনও আপনারা না শুনে থাকেন, তাহলে অবশ্যই একবার আমাদের চ্যানেল থেকে শুনে নেবেন। কিন্তু আসুন এবার তাহলে গল্পে ফিরি। শুরু হচ্ছে কোয়েলের কাছে পঞ্চম পর্ব। গোটা এলাকাটাই চঞ্চল হয়ে উঠেছে। লোকের মুখে মুখে ঘুরছে তখন একটি বাইসনের কীর্তিকলাপ। একের পর এক মানুষকে জখম করেই চলেছে এই জানোয়ারটা, কিন্তু কেউই বাগে আনতে পারছে না। বেতলার রেঞ্জার সাহেব বাইসনটাকে রোগ বলে ঘোষণা করে গেছেন। যে মারতে পারবে কাজকর্ম ছাড়া কাহাতোকার ভালো লাগতে পারে? অবশ্য আর মাসখানেক পরেই পুজো। পুজোর পরেই আবার জঙ্গলের পথ ঘাট ট্রাক যাবার উপযুক্ত হবে। বাঁশ কাটা কাঠ কাটা শুরু হবে। দলে দলে গয়া জেলার লোকেরা খয়ের বানাবে জঙ্গলে জঙ্গলে। মাঠে মাঠে পাহাড়ের ঢালে ঢালে যেসব ভাদুই শস্য সবুজ থেকে হলুদে রূপান্তরিত হচ্ছে, তাদের ওঠানো হবে। ধান, বাজরা, বুট, আরো কত শত ফসল। সমস্ত জঙ্গল পাহাড় অপালিত নবান্ন উৎসবে হেসে উঠবে। ভরন্ত ফসলের গন্ধে ম ম করবে পাহাড়ি হাওয়া। এই ফসল উঠে গেলে খেতে খেতে কুর্থি লাগাবে, গেহু লাগাবে, কারুয়া লাগাবে, সরগুজা লাগাবে।
হলুদে হলুদে ছেয়ে যাবে চষা মাঠ আর অসমান পাহাড়ের ঢাল। সন্ধে হতে না হতেই চারিদিক থেকে মাদলের শব্দ আর গানের সুর ঝুমঝুম করবে। শীতকালে প্রচন্ড শীত হলে কি হয়, জঙ্গলে পাহাড়ে শীতকালটাই নাকি সব থেকে সুখের সময়। বন বিভাগের বাংলোয় বাংলোয় শিকারীর দল আসবেন কলকাতা, পাটনা এবং আরো অনেক জায়গা থেকে। গ্রামের গরিব লোকেরা কোপ কাটার ফাঁকে ফাঁকে দুই একদিন সাহেবদের জন্য ছুলুয়া করে নেবে। আধুলিটা টাকাটা যা পাবে তা পাবে, তাছাড়া শিকার কিছু হলে তার অর্ধেক মাংসের ভাগ। সেটাই আসল লাভ। মাংসকে ওরা বলে শিকার। একদিন ভোরে যশবন্ত এসে হাজির হলো। অনেক দিন পর ভয়ঙ্করের চিহা চিহা আওয়াজে রুমান্ডির বাংলো সরগরম হয়ে উঠল। যশবন্ত বলল, কনসার্ভেটর সাহেবের চিঠিটা পেয়েছো তো লাল সাহেব? পেলাম তো, কেস উঠবে কবে? কেন উঠবে হয়তো শিগগিরই, কিন্তু তুমি একটু সাবধানে থেকো। শুধলাম, এই কথা বলছো কেন? বলছি কারণ জগদীশ পান্ডে সাংঘাতিক লোক, আমার চেয়েও সাংঘাতিক। করতে পারে না এমন কাজ নেই। তুমি আমার একমাত্র সাক্ষী। হয়তো ও দিলে তোমাকে খুন করিয়ে লাশ গুম করে দেওয়া তো এই জঙ্গলে পাহাড়ে কিছুই নয়, বাচ্চো কা কাম। আমি চিন্তাক্লিষ্ট হয়ে বললাম, তাহলে কি হবে? যশবন্ত হেসে বলল, আরে হবে আবার কি, ওরা আমাকেও চেনে। তোমার গায়ে একবার হাত দিয়ে দেখো কিনা। তবে সাবধানের মান নেই। বাংলো থেকে যখনই বেরোবে তখনই বন্দুকটা সঙ্গে নিয়ে বেরোবে। আর কোনো কিছু বেগতিক দেখলে, কোনো অচেনা লোককে অস্বাভাবিক অন্তরঙ্গতা করতে দেখলেই পাশ কাটাবে। আর সেরকম দেখলে গুলি চালিয়ে খুপড়ি উড়িয়ে দেবে। আমি বললাম, বললে বেশ, গুলি চালিয়ে খুপড়ি উড়িয়ে দিলে তারপর ফাঁসিতে লটকাবে কে? হ্যাঁ? যশবন্ত বলল, তুমিও যেমন। গুলি চালালেই যদি ফাঁসিতে লটকাতে হতো, তাহলে তো বেতলা থেকে রুমান্ডি অব্দি প্রতি গাছে আমি একবার করে ঝুলে থাকতাম। এসব তোমার কলকাতা নয়, জোর যার মুলুক তার। এখনো অব্দি তাই আছে, পরে কি হবে জানি না। তাছাড়া দারোগা সাহেব ভি বড়া জবরদস্ত ইমানদার লোক আছেন। ওসব কিতাবি আইনের ধার ধারেন না। ঠান্ডা মাথায় গোফে পাখ দিতে দিতে সবটা শোনেন। শুনে যে সত্যি সত্যি অন্যায় করেছে বোঝেন, সঙ্গে সঙ্গে তার পশ্চাৎ দেশে হান্টারের বাড়ি। पहले डंडा पीछे बात यार, साला लोगों को हम सिखलाएगा ठीक से। যশবন্ত রাইফেলটা খুলে তেল লাগিয়ে আবার লক স্টক ব্যারেল জোড়া লাগিয়ে দেওয়ালের গায়ে দাঁড় করিয়ে রাখলো। দাঁড় করিয়ে রাখার আগে সাইড প্রোটেক্টরটা ফ্রন্ট সাইডে লাগিয়ে দিল। এই রাইফেলটাতে একটা পিপ সাইড ফিট করা আছে। এমনিতেই যশবন্তের হাত সোনা দিয়ে বাঁধানো, তারপর পিপ সাইড ফিট করা থাকাতে এই রাইফেলটা দিয়ে যশবন্ত মোক্ষম মার মারে। জানোয়ার তার চাঁদ বদন একবার দেখালে হয়, তারপর সে বাইসানি হোক আর বাঘই হোক, পালায় কোথায় দেখা যাবে। আর চোটও বসায় রাইফেলটা, ভীমের গদার মতো। টাবর নাম দিয়েছে গদ্দাম। ওজনও সেরকম। কাঁধে নিয়ে 2 মাইল পথ হেঁটে এলে কলার বোন কেড়ে কেড়ে করে ওঠে। টাবরকেও খবর পাঠিয়েছিল যশবন্ত। টাবরও এসে হাজির ওর টোপিওয়ালা বারুদি বন্দুক নিয়ে। টাবরের বন্দুকটা দেখলেই আমার বুয়োর ওয়ারের কথা মনে পড়ে যায়। বন্দুক রাইফেল থেকে একটা গন্ধ বেরোয়, তেলের গন্ধ, বারুদের গন্ধ, টোটার গন্ধ, সব মিলিয়ে গন্ধটাকে কেমন যেন পুরুষালী পুরুষালী বলে মনে হয়। কসমেটিক্সের গন্ধের সঙ্গে যেমন মেয়েদের ভাবনা জড়ানো থাকে, বন্দুক রাইফেলের গন্ধের সঙ্গে তেমনি ছেলেদের ভাবনা জড়ানো থাকে। ভারী ভালো লাগে। এই গন্ধ নাকে গেলেই আমার কতগুলি উৎসাহী বেহিসাবি যৌবনমত্ত পুরুষের কথা মনে হয়, যারা সবুজ বনে দুহাত তুলে লাফাতে লাফাতে গান গায় নবযৌবনের দলের মতো। ঘূর্ণি হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে, আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় যে। আমরা জিপেই রওনা হলাম। যে জায়গায় গিয়ে নামলাম সেটা যেখানে হুইটলি সাহেবরা বাঘ মেরেছিলেন তার কাছাকাছি। সকালের রোদ্দুর বনের পাহাড়ে ঝলমল করছে। প্রায় মাথা সমান উঁচু বর্ষার জল পাওয়া সতেজ গাঢ় সবুজ ঘাসের বন রোদে জেল্লা দিচ্ছে। তার মাঝ দিয়ে একটা পায়ে চলা সুঁড়ি পথ।
গাড়ি যাওয়ার প্রধান সড়ক থেকে নেমে কোয়েলের দিকে চলে গেছে। আমরা জিপটাকে বাগ মারার সময় যেমন রেখেছিলাম তেমনি প্রধান সড়কের উপরে একটা বড় গাছের নিচে বাদিক করে পার্ক করিয়ে রাখলাম। যশবন্ত সাইড প্রোটেক্টরটা খুলে পকেটে রাখলো, রাইফেলে গুলি ভরল। আমাকে বন্দুকের 2 ব্যারেলেই বুলেট ভরতে বলল। টাবর তার গাদা বন্দুকে 3 উংলি বারুদ কসকে ঠেসে এনেছে। সামনে একটি হুদকো মার্কা সীসার তাল, যে ভাগ্যবানের গায়ে ঠেকবে তিনি পরজন্মে গিয়েও আশীর্বাদ করবেন। যশবন্ত আগে আগে রাস্তা ছেড়ে সুড়ি পথে ঢুকল। আমাকে ওদের দুজনের মাঝখানে নিল, পিছনে টাবর। টাবরকে ফিসফিসিয়ে বলল পিছনে দেখতে, আমাকে বলল ডাইনে বাঁয়ে দেখতে। আমরা নিঃশব্দে এগিয়ে চললাম। যেখানে ঘাসিবন সেখানে বড় গাছ বেশি নেই, এমন কিছু জঙ্গলও নেই। তবে ঘাসিবনের ফালিটা সেখানে বোধহয় 300 গজ চওড়া ও 1000 গজ লম্বা হবে। তার দুপাশেই গভীর বন। ডান দিক থেকে খুব ঘন ঘন ময়ূরের ডাক ভেসে আসছে। ওপাশে বেশ বড় এক ঝাঁক ময়ূর রয়েছে। বেশ কিছু দূর সাবধানে এগোনোর পর আমরা কোয়েলের শব্দ শুনতে পেলাম, এক টানা ঘরঘর শব্দ। ঘোলা জল বেগে বয়ে চলেছে। এ পর্যন্ত জলের ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া আর কিছুই কর্ণগোচর হলো না। এগোতে এগোতে আমরা প্রায় নদীর ধার অবধি গিয়ে পৌঁছালাম, অথচ বাইসানের সারা শব্দ নেই। নদীর পাড়ে পৌঁছে যশবন্ত টাবরকে একটা গাছে উঠে চারিদিক দেখতে বলল। টাবর গাছে অর্ধেকটা উঠেছে, এমন সময় কুকুরের ডাকের মতো একটা ডাক শুনতে পেলাম ঘাসিবনের ভেতরে আমাদের বাঁ দিক থেকে। অমনি টাবর তরতরিয়ে নেমে এসে বিস্ফারিত চোখে বলল, মুন্নি কোয়া হুজুর, মুন্নি কোয়া, উসকা পিছে পড়া হ্যায়। আমি কিছু বুঝতে পারলাম না। যশবন্তকে খুব উত্তেজিত দেখালো। ও টাবরকে বলল আমার বন্দুকটা নিয়ে নিতে। টাবরকে আরো 4টে গুলি দিতে বলল। গুলি দিলাম। তারপর ওদের পিছনে পিছনে অদৃষ্টপূর্ব অভূতপূর্ব মুন্নি কোয়ার দর্শনাভিলাষে দুরু দুরু বুকে এগোতে লাগলাম, টাবরের প্রাগৈতিহাসিক বন্দুকের বাহক হয়ে। ঘাস ঠেলে সাবধানে এগোতেই চোখে পড়ল ঘাসবনের মাঝখানে একটা 1,00,000 খয়ের গাছ। সেই গাছের নিচে একটা অতিকায় বাইসন দাঁড়িয়ে আছে, আমাদের দিকে মুখ করে। তার গলায় একটা দগদগে রক্তাক্ত ক্ষত, সেটা পোকায় থকথক করছে। প্রকাণ্ড মাথাটা নিচু করে আছে, শিং দুটো পিঠের উপর শুয়ে আছে, মুখ উঁচু করা। কপালের মধ্যেটা সাদা, 2 হাঁটুর কাছে মোজার মতো সাদা লোম। আমার মনে হয় আমাদের আক্রমণ করার জন্য বুঝি তৈরি হচ্ছে। মুহূর্তের মধ্যে যশবন্ত বাইসেন্টার দিকে রাইফেল তুলল এবং আমাকে হতবাক করে দিয়ে টাবরও সঙ্গে সঙ্গে অন্যদিকে বন্দুক তুলল। রাইফেল ও বন্দুকের যুগপৎ বজ্র নির্ঘোষে সকালের কোয়েলের অববাহিকা গম গম করে উঠল। ওই বড় রাইফেলের গুলি বাইসনের কপালের মধ্যে দিয়ে কুড়ুলের মতো ঢুকে গেল এবং বড় গাছ কেটে ফেলবার সময় যেমন শব্দ হয় তেমনই শব্দ করে বাইসনটা পড়ে গেল হুড়মুড় করে মাটিতে। কিন্তু টাবর যেদিকে গুলি করলো সেদিকে কিছু দেখতে পেলাম না। বাইসনটা পড়ে যেতেই টাবর আর যশবন্ত বাইসন যেদিকে পড়ে রইল সেদিকে না গিয়ে যেদিকে টাবর গুলি করেছিল সেদিকে দৌড়লো। ওদের পিছনে পিছনে আমিও বোকার মতো দৌড়ে গেলাম। একটু যেতেই দেখি একটা অদ্ভুত জানোয়ার মরে পড়ে আছে, দেখতে কুকুরের মতো। গায়ের রং ম্যাটমেটে লাল, মুখটা কালো, লেজটা কালো, লেজের ডগাটা বেশি কালো। ততক্ষণে আরো 3-4টি গুলির আওয়াজ পেলাম এবং হঠাৎ প্রায় আমার গায়ের উপর দিয়ে একটা ওই রকম কুকুর পালাতে গেল। আমি সঙ্গে সঙ্গে টাবরের যন্ত্রখানি তুলে যন্ত্রচালিতের মতো সেদিকে ঘুরিয়ে ঘোড়া টিপে দিলাম। কুকুরটার গায়ে যেন কামানের গোলা লাগলো, একটা 82 সিক্কার থাপ্পড় খেয়ে পড়ে গেল যেন। অগত্যা নিজেই নিজের প্রত্যুৎপন্ন মতিত্ব দেখে অবাক হয়ে গেলাম। কিন্তু যখন সংবিত ফিরে এলো তখন মনে হলো আমার ডান হাতটা বিচ্ছিন্ন হয়ে গেছে। গাদা বন্দুকের সে যে কি ধাক্কা তা বলে বোঝানো যায় না। ইতিমধ্যে দুপাশ থেকে আরো 2-1টি গুলি হয়ে গেছে। টাবরের বন্দুকটা গাছে হেলান দিয়ে রেখে কাঁধে হাত বোলাতে বোলাতে আমি বাইসন দেখতে লাগলাম।
দেখার মতো জানোয়ার বটে, ঘাটটা দেখলে ভক্তি হয়। এমন জানোয়ার থাকতে লোকে বৃষস্কন্ধদের প্রশংসা কেন করে জানি না। ঘাড়ের রং চকচকে গাঢ় কালো, বড় বড় মোটা মোটা লোম, পায়ের খুরগুলো সাধারণ গৃহপালিত গরু মোষের চেয়ে 4 গুণ বড়, আর শিং দুটোও দেখবার মতো। শিংয়ের গোড়ায় অনেক থ্যাথলানো দাগ, জানি না গাছে গাছে ঘষেছে কিনা। ডান দিকের শিংটার ডগাটা চলটা ওঠা, পেটের কাছে আরো একটা ক্ষত দেখলাম, আড়াআড়ি ভাবে যেন ছুরি দিয়ে কেউ চিড়ে দিয়েছে। অন্তত 2 ইঞ্চি চওড়া ও 1 ফুট লম্বা। ততক্ষণে ওরা ফিরে এসেছে। আমার মরা কুকুরটা দেখে যশবন্ত বলল, আরে ইয়ার তুম ভি মার দিয়া একঠো, হ্যাঁ সাবাস। আমি শুধলাম, ওগুলো কি জানোয়ার? যশবন্ত বলল, জঙ্গলে এর চেয়ে সাংঘাতিক আর কোনো জানোয়ার নেই, এরা হলো জঙ্গলি কুকুর। এর চেয়েও বড় এক জাতের আছে, তাদের এখানে বলে রাজকুয়া। এরা যে জঙ্গলে ঢোকে সেই জঙ্গলে সম্বর, হরিণ, শুয়োর কারোর নিস্তার নেই, এমনকি বাঘও এদের এড়িয়ে চলে। সচরাচর এরা বাইসনের কাছে ঘেঁষে না, কিন্তু যেই দেখেছে যে বাইসনটা ঢুকছে, যে কোনো মুহূর্তে মরতে পারে, অমনি ওর কাছে এসে ঘুরছিল। উত্তপ্ত করে মৃত্যুটা যাতে ত্বরান্বিত করা যায় সেই চেষ্টা করছিল। শুধলাম, একসঙ্গে ওরা দল বেঁধে থাকে কেন? ও বলল, দল বেঁধে থাকে কারণ এমনিতে তো একলা একলা ছোট জানোয়ারি। সম্বরের পেছনের পায়ের একটা চাট খেলে চিতাবাঘেরই তো মাথার কুলি ফেটে যায় তো ওদের, সেই জন্যেই দল বেঁধে ঘোরে এবং একসঙ্গে কোনো বড় জানোয়ারকে চারিদিক থেকে আক্রমণ করে। জানোয়ার প্রাণ ভয়ে পালাতে থাকে আর ওরা সঙ্গে সঙ্গে ধাওয়া করে চলে। লাফিয়ে লাফিয়ে উঠে গতিস্মান জানোয়ারের গা থেকে মাংস খুবলে খুবলে খায়। তারপর যখন সে জানোয়ারের চলবার আর কোনো শক্তি থাকে না, তখন সে মুখ থুবড়ে পড়ে এবং এই মুন্নি কুয়া কি রাজকুয়ারা তাকে তিলে তিলে ছিঁড়ে ছিঁড়ে খায়। বনে জঙ্গলে এর চেয়ে বিভৎস মৃত্যু আর হয় না। আমি বললাম, আশ্চর্য, বাইসনটা আমাদের দেখলো অথচ তেড়ে এলো না কেন যশবন্ত? ওর তেড়ে আসবার ক্ষমতা থাকলে তো আমরা ওকে দেখার অনেক আগেই স্টিম ইঞ্জিনের মতো রে রে করে ঘাস বন ভেঙে এসে ঘাড়ে পড়ত। কখন তেড়ে এলো তা বুঝবার পর্যন্ত সময় দিত না। আসলে ফরেস্ট গার্ডের গুলিটা বেশ জব্বর হয়েছিল। গুলি কপালে না লেগে গলাতে লেগেছিল। নিহাত বন্দুকের গুলি বেশি দূর ভেতরে ঢুকতে পারেনি, কিন্তু ওর অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। দেখলে না, নড়তে পর্যন্ত চাইল না আমাদের দেখে। মৃত্যুর আগে সবাই একটু শান্তি চায়, তাই ও এই নদীর পাড়ের নিরিবিলি খয়ের গাছের নিচে দেহ রক্ষা করবে বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুঁকছিল। আর কোথা থেকে মুন্নি কুয়ারা খবর পেয়ে এসে হাজির। কিছু জিনিস কেনাকাটার ছিল, তার মধ্যে জামা কাপড়ই প্রধান। এখানে আসার পর থেকে জামা কাপড় বানানো হয়নি। তাছাড়া এই বনে জঙ্গলে যেরকম জামা কাপড়ের প্রয়োজন তারও অভাব ছিল আমার। সামনে শীত আসছে, শীতের প্রলয়ঙ্কারী রূপের যা বর্ণনা শুনছি তাতে তো আগে থাকতেই দাঁতে দাঁত লেগে যাচ্ছে। কিছু গরম কাপড় চোপড় বানানো দরকার। ডালটনগঞ্জে গেলাম একদিন। রুমান্ডি থেকে প্রায় 30 মাইল পথ। কিছু দূর অব্দি চেনা রাস্তা ছিল, তারপর থেকে অচেনা রাস্তা। ঘোষদার বাড়ি দুপুরে খাওয়া দাওয়া করব বলে ঠিক ছিল। ডালটনগঞ্জ থেকে একটা রাস্তা সোজা চলে গেছে লাতেহার হয়ে চাঁদোয়াটরি। সেখান থেকে বাঁয়ে চলে গেছে চাতরার রাস্তা জাবরা বা বাঘরা মোড় হয়ে। বাঘরা মোড় থেকে ডাইনে ঘুরে গেলে জঙ্গলের মধ্যে দিয়ে সিমারিয়া টুটিয়াওয়ালা হয়ে হাজারিবাগ শহর। যশবন্ত এই পথেই হাজারিবাগ যায়। চাঁদোয়াটরি থেকে অন্য রাস্তাটা চলে গেছে আমঝরিয়া হয়ে কুরু, কুরু থেকে রাঁচি, উল্টো দিকে গেলে লোহারডাঙ্গা, সেখান থেকে বানারি হয়ে নেতারহাট। আর একটা রাস্তা ডালটনগঞ্জ থেকে চলে গেছে ঔরঙ্গাবাদ গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে। এই সমস্ত জায়গায় শুধু পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল, আদিগন্ত। ডালটনগঞ্জ বেশ জমজমাট শহর। সিনেমা আছে, কোর্ট কাছারি, ইনকাম ট্যাক্স অফিস সবই আছে। বাঁশ, কাঠ, গালা ইত্যাদির বেশ বড় বড় ব্যবসাদার আছেন। আমাদের রামদেব সিংয়ের বাড়িও এখানে। ঘোষদার বাড়ি পৌঁছে একটু বিশ্রাম নিয়ে ঘোষদার সঙ্গেই বাজারে বেরোলাম।
দোকানপত্র সব খোঁজদার চেনাশুনো। কাপড় পছন্দ করে মাপ দিতে সময় লাগলো না বেশি। খাকি ট্রাউজার আর বুশ শার্ট বানাতে দিলাম 2টি করে, টুইডের একটি কোট, ফানেলের শার্ট একটি, এইসব আর কি। ডালটনগঞ্জ বাজারে হঠাৎ টাবরের ছেলের সঙ্গে দেখা। আমাদের দেখে সেলাম করে বলল ওর বোন ভগ্নিপতির সঙ্গে দেখা করতে এসেছে। আমি বললাম, আমি তো আজই বিকেলে ফিরছি, আমার সঙ্গে চলো, একাই তো ফিরব। টাবরের ছেলে আপত্তি জানালো, বলল ওর নাকি আরও একদিন থাকার ইচ্ছা। স্টেশনারি দোকানে কিছু কেনাকাটার ছিল, জুম্মানের অর্ডার, চা, কফি, ভিনিগার, চিলি সস, টমেটো সস, মাখন, জেলি ইত্যাদি ইত্যাদি। থলি বোঝাই করে দোকান থেকে বেরোচ্ছি, দেখি দোকানের সামনে একটি লাল অ্যাম্বাসেডর গাড়ি দাঁড়িয়ে। গাড়ির সামনের সিটে 2জন লোক। দেবক্ষণ কেচকিতে গিয়ে চা খাওয়া যাবে, সেখানে কিছুক্ষণ বসে চা খেয়ে তুমি তোমার পথ ধরবে, আর আমি ফিরে আসব ডালটনগঞ্জে। আর যেতে যেতে তো তোমার রাত হয়ে যাবে, বেশ প্রায় 9টা বাজবে। এতখানি পাহাড়ি রাস্তা, তোমার তো একা চলাফেরা করার অভ্যাস নেই, তা এক কাজ করো, সঙ্গে আমার এক খালাসিকে নিয়ে নাও। কথাটা আমারও মনে হচ্ছিল, কিন্তু কেন যেন পৌরুষে লাগলো। যশবন্তের সঙ্গে থেকে থেকে আমারও বোধহয় পুরুষ হবার ইচ্ছে জেগেছে। তাছাড়া বন্দুকটা তো সঙ্গে আছেই। একমাত্র জিপ খারাপ হওয়ার ভয় রয়েছে, কারণ এই সময় জঙ্গলে কাজ বন্ধ থাকে বলে জঙ্গলের পথে ট্রাক চলাচলও সম্পূর্ণ বন্ধ। জিপ পথে খারাপ হলে ওখানেই পড়ে থাকতে হবে। আমার গুরু বাক্য স্মরণ করে ভাবলাম, জো হোগা সো হোগা। বললাম, না না, কোনো দরকার নেই। বিকেলে আমরা কেচকিতে গেলাম। যশবন্ত ও সুমিতা বৌদির কাছে অনেক গল্প শুনেছিলাম। কেচকি আজ চাক্ষুষ দেখলাম। ছবির মতো জায়গা, ন্যাশনাল পার্ক হয়ে যাবে শিগগিরই এই সমস্ত অঞ্চল। ঔরঙ্গা আর কোয়েল এসে মিশেছে এখানে। এখন বর্ষাকাল, বেশ অনেকটা জায়গায় জল চলেছে বালির সীমানা দখল করে। নদীর উপরে রেলের ব্রিজ। ঘোষদা সঙ্গে আছেন, অতএব জল খাবারের জন্য 2জনের সঙ্গে যে পরিমাণ খাবার এসেছে তাতে 1 প্লেটুন সৈন্য ডিনার সারতে পারে। মারিয়ানা বলে, ঘোষদা মনে প্রাণে বিশ্বাস করেন যে দ্য ওনলি ওয়ে টু দ্য হার্ট ইজ থ্রু দ্য স্টমাক। সঙ্গে যে লোকটি এসেছিল সে একটি শতরঞ্জি নিয়ে জলের ধারে পাতল। আমরা ইচ্ছে করলে বাংলোয় বসতে পারতাম। বাংলোটি বেশ উঁচু বলে সেখানে বসে চতুর্দিক ভারী সুন্দর দেখা যায়। বন বিভাগের বাংলো এটি, কিন্তু জলের পাশে পরিষ্কার দেখে একটি জায়গায় আমরা বসলাম। টিফিন ক্যারিয়ারের বাটি পরপর সামনে খোলা হলো। রোদ পড়ে গেলেই বেশ শীত শীত লাগে আজকাল। পুজোর আর দিন কুড়ি বাকি। এক ঝাঁক বুনো ময়না কোনাকুনি উড়ে গেল ঔরঙ্গা আর কোয়েলের সঙ্গমস্থলের ঠিক উপর দিয়ে। একটা মালগাড়ি গেল গুম গুম করে ব্রিজ পেরিয়ে, নদীর বুকে এবং পাহাড়ে বনে প্রতিধ্বনি তুলে। কাবাব খেতে খেতে ঘোষদা বললেন, তোমাকে একটা কথা বলবো ভাবছি বহুদিন থেকে ভায়া, তা এতদিন তো সুযোগ সুবিধা হয়নি। তা
কথাটা হচ্ছে এই যে যশবন্তের সঙ্গে বন্ধুত্বটা একটু কমাও, বুঝলে? ও এক ধরনের লোক আর আমরা অন্য ধরনের। ওর শত্রু অনেক। সংসারে থাকতে হলে যেসব নিয়ম কানুন মেনে চলতে হয় সেসবের তোয়াক্কাও করে না। বিয়ে থা করেনি, করবেও না কোনোদিন। কাউকে কোনো ব্যাপারে কেয়ার করার প্রয়োজনও মনে করে না। বড় লোকের ছেলে, ও তো জানি যে চাকরি ওর শখের চাকরি, কিন্তু তোমার আমার তো তা নয়। আজ চাকরি গেলে কাল করবে কি? হ্যাঁ, বুঝলাম, না হয় বলবে যে মফস্বলের কলেজে প্রফেসরই কি নিদেন পক্ষে একটা স্কুল মাস্টারিও কি জুটবে না, কিন্তু পাবে কত? হ্যাঁ, এই চাকরির যা প্রসপেক্ট তা কি সেখানে আছে? ভদ্র ঘরের ছেলে, বিয়ে থা করবে, সংসার ধর্ম করবে, সভ্য জীবন যাপন করবে, তা নয় তুমি যেন নন্দী ভৃঙ্গের দলে দিনকে দিন নাম লেখাচ্ছ। ওই ফরেস্ট ডিপার্টমেন্টের কোচিংয়ের কেসে তোমাকে যে ওরা সাক্ষী করেছে সে খবর উইটলি সাহেবের কানেও গেছে। আমি চুপ করে থাকলাম। জাবর কাটতে কাটতে হঠাৎ খোস্তা বললেন, চুপ করে বসে কেন? খাও খাও বলে চাপাটির বাটিটা এগিয়ে দিলেন। পরক্ষণেই একদলা কাবাব মুখে ফেলে বললেন, প্র্যাকটিক্যাল হও বাবা, প্র্যাকটিক্যাল হও। ওই উইটলি সাহেবই বলো আর যেই বলো, তারা অবশ্য যশবন্তকে ভালোবাসেন, কিন্তু আসলে তারা বোঝেন বিজনেস। টাকা কামাবার যন্ত্র হচ্ছি আমরা। আপাত দৃষ্টিতে ফরেস্ট ডিপার্টমেন্টের হয়ে তুমি সাক্ষী দেবে, এতে আমরা যে তাদের পরম হিতাকাঙ্ক্ষী এটাই প্রমাণিত হবে। কিন্তু যত দূর পারো ওইসব ঝামেলা এড়িয়ে যাবে। বনে জঙ্গলে বাস করতে হবে একা একা, লোকের সঙ্গে খামোখা ঝগড়া করলে চলবে কেন? হ্যাঁ, কে বেশি টিম্বার ফেলিং করলো, কোন রেঞ্জার কূপে কূপে মার্কা করার সময় ঘুষ খেলো, কে কোথায় মাদি সম্বর মারলো, কে কোন কাহার ছুরিকে গাড়িতে তুলে মজা লুটলো, এইসব খবরে তোমার আমার দরকার কি? হ্যাঁ, এই পাহাড়ে জঙ্গলের লোকগুলো সব হলো হাড়ে হারামজাদা, আর আমরা তো বাবা শহুরে চিড়িয়া। আলগা আলগা থাকো, ধরি মাছ নাচুই পানি। এই পলিসি নিয়ে চলো, দেখবে জীবনে কোনো দিন বিপদ হবে না। ঘোষদা যা বললেন তার সবটুকুই মন দিয়ে শুনলাম। সুবোধ বালকের মতো মুগ্ধ হয়েই শুনলাম। কারণ যারা উপদেশের মাধ্যমে তাবৎ জাগতিক প্রশ্নের টিকা সহকারে নিজেরাই উত্তর দিয়ে দেন, তাঁদের কাছে বলার কি থাকতে পারে, এবং উপদেশ হিসাবে খারাপ কিছুই বলেননি। সূর্যের তেজ কমে আসছে। আগুনে শুকনো কাঠ গুঁজে ফু দিয়ে খোস্তার খিদমাতকার চায়ের জল গরম করছে। চাও হয়ে গেল। পরপর 2 কাপ চা আরাম করে খেয়ে আমার জিপে উঠে বসলাম। ঘোষদা বললেন, আশা করি আমি যা যা বললাম তা মনে রাখবে। ঘোষদার চোখের দিকে চেয়ে আমার হঠাৎ মনে হলো এটা যেন একটা আদেশ, একটা ওয়ার্নিং। কোনো জবাব দিলাম না। বন্দুকটা বাক্সে ভরে এনেছিলাম। বাক্স থেকে খুলে সামনের সিটে লম্বা লম্বি করে পিঠের কাছে শুইয়ে রাখলাম। গুলির থলিটা সামনে পা রাখার জায়গায় ডান দিকে রাখলাম। বলা যায় না বাঘ, হাতি কি বাইসন পথরোধ করতে পারে। ঘোষদা বললেন, বাহাদুরি করো না, আস্তে চালিও। এই বেতলার জঙ্গলে হাতির বড় ভয়। হাতির সামনে পড়লে হর্ন টন যেন বাজিয়ে বসো না, গুলিও করো না। চুপ করে হেডলাইট জেলে দাঁড়িয়ে থেকো, নিজেরাই সরে যাবে। ঘোষদাও তার জিপে উঠলেন। কেচকি পেরিয়ে এসে লেভেল ক্রসিংটা পেরিয়ে ঘোষদা বাঁদিকে মোড় নিলেন, আমি ডান দিকে। অন্ধকার বেশ দ্রুত নেমে আসছে। দেখতে দেখতে পশ্চিমাকাশের লাল বেগুনে আভাটা মিলিয়ে গেল। 30-35 মাইল জিপ চালাচ্ছি। ইঞ্জিনের এক টানা স্বাস্থ্যবান গোঁ গোঁ আওয়াজে নিস্তব্ধ বনপথ চমকে চমকে উঠছে। ছিপাদহরের কাছে রাস্তাটা বড়ই আঁকাপাকা ও খারাপ। ছিপাদহরের পর রাস্তাটা কাঁচা হলেও অপেক্ষাকৃত ভালো এবং প্রায় সোজা। হেডলাইটটা জ্বালালাম। ড্যাশবোর্ডের আলোটা জ্বলল। ডিমারে দিয়ে চলেছি, কারণ এখানে রাস্তায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাঁক এবং ঘন্টায় 10-15 মাইলের বেশি চালানো যায় না গাড়ি। খারাপ রাস্তাটুকু পেরিয়ে এলাম। এবার একেবারে টিকিয়া উড়ান চালাবো। রাত প্রায় 8টা বাজে। কেচকি থেকে অনেকখানি পথ এসে গেছি। হঠাৎই মনে পড়ে গেল আসবার সময় একটা ডাইভারশন দেখেছিলাম। একটা ব্রিজ মেরামত হচ্ছে। কাঠের বোর্ডে লেখা কশন, ডাইভারশন অ্যাহেড।
ডাইভারশনের কাছে গতি একেবারে কমিয়ে বাঁয়ে রাস্তা ছেড়ে নেমে গেলাম। বড় বড় পাথর পড়ে রয়েছে লাল মাটির পথটিতে। আসবার সময় এগুলো লক্ষ্য করেছি বলে মনে হলো না। সেগুলোকে কাটাতে গিয়ে ব্রেক কষে জিপ স্পেশাল গিয়ারে দিয়ে যেমনি উপরে উঠতে যাব, অমনি একেবারে আমার কানের কাছে গুড়ুম করে একটা বন্দুকের আওয়াজ হলো এবং একটা বুলেট প্রায় আমার কান ঘেঁষে হিস করে বেরিয়ে গেল। কি যে ভয় পেলাম কি বলবো। প্রাণপণ চেষ্টায় যত জোরে পারি অ্যাক্সিলেটারে চাপ দিলাম। গাড়ি এমনিতেই ফার্স্ট গিয়ারে ছিল, তাতে স্পেশাল গিয়ারে চড়ানো। গাক গাক করে বড় রাস্তায় পড়ল জিপ। সেই অবস্থাতেই সেকেন্ড গিয়ারে ফেললাম, কিন্তু স্পেশাল গিয়ার ছাড়িয়ে গিয়ে সেকেন্ড গিয়ারে দিতে যতটুকু সময় লেগেছিল তার মধ্যেই আরেকটি গুলি পিছন থেকে এসে আমার সিট থেকে 1.5 ফুট দূরে উইন্ড স্ক্রিনে লাগলো এবং সঙ্গে সঙ্গে ঝুরঝুর করে কাঁচ ছিটকে পড়ে আমার গায়ে লাগলো। ততক্ষণে থরথর করে কাঁপতে আরম্ভ করেছে পা দুটো। মনে হচ্ছে পা দুটো আমার নয়। ভালো করে ক্লাচ চাপবো কি অ্যাক্সিলেটার চাপবো কোনো জোর যেন পায়ে নেই। কিন্তু কি করে হলো জানি না, জিপটা মনে হলো একটা জেট প্লেন। গো গো আওয়াজ করতে করতে মুহূর্তের মধ্যে জায়গাটা থেকে ছিটকে বেরিয়ে গেল। পলকে গিয়ার চেঞ্জ করলাম। মনে হলো জিপটা থেকে একটা রবার পোড়া গন্ধ বেরোচ্ছে। ক্লাচ প্লেট পুড়ে গেল কিনা ভগবান জানেন। একেবারে ঊর্ধ্বশ্বাসে বোধহয় মাইল 5 এসে জিপটা রাস্তার বাদিকে দাঁড় করালাম। একটা খরগোশ দৌড়ে রাস্তা পার হলো। কান পেতে শুনলাম কোনো গাড়ি আমার জিপকে ধাওয়া করে আসছে কিনা, কিন্তু হাওয়ায় শালপাতার ঝুরু ঝুরু আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। আকাশে এক ফালি চাঁদ আমার আতঙ্কগ্রস্ত মুখের দিকে চেয়ে নিষ্প্রাণ হাসল। ওয়াটার বটল বের করে ঠক ঠক করে জল খেলাম। তারপর আর বেশি দেরি করা ঠিক নয় মনে করে তক্ষুনি স্টিয়ারিংয়ে বসলাম। বন্দুকটা পাশেই পড়ে রইল। সে মুহূর্তে আমি হঠাৎ বুঝতে পেলাম যে আমি আর যশবন্ত। যত জোরে পারি তত জোরে চালিয়ে ছিপাদহর পেরিয়ে যশবন্তের নৈহারে এসে পৌঁছলাম। আমার একা একা রুমান্ডিতে যেতে ভয় করছিল, পথে যদি আবার কোনো বিপদ ওত পেতে থাকে। নৈহার তখন গভীর ঘুমে। রাত প্রায় 9টা বাজে। চায়ের দোকানটা বন্ধ, ফরেস্ট অফিস বন্ধ। তবে দেখা গেল যশবন্তের বাংলোর দোতলার ঘরে লণ্ঠন জ্বলছে। একেবারে সোজা ওর বাংলোর হাতায় গাড়ি ঢুকিয়ে স্টিয়ারিংয়ের উপর শুয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে যশবন্ত তরতর করে সিঁড়ি দিয়ে নেমে এসে উৎকণ্ঠিত গলায় বলল, ক্যা হুয়া লাল সাহেব, হ্যাঁ ক্যা হুয়া? আমি কোনো কথা বলতে পারলাম না। আমার হাঁটুর সেই কাঁপুনিটা আবার ফিরে এলো। থরথর করে কাঁপতে লাগলাম। আমি যে মরিনি, আমি যে নৈহারে যশবন্তের কাছে জিপ নিয়ে ফিরে আসতে পেরেছি, এইটে ভেবেই আমার চোখে জল এসে গেল। যখন গুলি এসে কাঁচে লেগেছিল তখনকার ভয়টা আমার শিরদাঁড়ায় শিরশির করে কাঁপতে লাগলো। আমি স্টিয়ারিং জড়িয়ে শুয়ে রইলাম, কিছু বলতে পারলাম না। বলতে গেলে যশবন্তই আমাকে প্রায় ধরে উপরে নিয়ে গেল। ওর বসবার ঘরের চৌপাইতে বসে ওকে সব বললাম। ফৌজদারি আদালতের উকিল যেমন করে সাক্ষীকে জেরা করে, তেমনি করে খুঁটিয়ে খুঁটিয়ে ও সব আমার কাছে জিজ্ঞেস করলো। কখন ডালটনগঞ্জে পৌঁছেছিলাম, আগে ঠিক ছিল কিনা সেখানে যাওয়া, সেখানে গিয়ে কার কার সঙ্গে কখন কখন দেখা হলো, সব বললাম খুঁটিয়ে খুঁটিয়ে। যশবন্ত বলল, একটু ব্র্যান্ডি খাও লাল সাহেব, তুমি খুব আপসেট হয়ে পড়েছ। তখন আমার যা অবস্থা তাতে আমার নিজের কোনো ইচ্ছে অনিচ্ছে ছিল না। একটু গরম জলে বেশ খানিকটা ব্র্যান্ডি মিশিয়ে আমায় দিল যশবন্ত। ঢক ঢক করে গিলে ফেললাম। তারপর যশবন্তের খাটটায় পা লম্বা করে শুলাম। একটু আরাম লাগলো। যশবন্ত ওর চাকরকে ডেকে আমার জন্য খিচুড়ি চাপাতে বলল। তারপর আমায় বলল, তুমি একটু আরাম করো, আমি নিচ থেকে আসছি। এই বলে একটা টর্চ নিয়ে ও নিচে চলে গেল। বুঝলাম জিপটাকে ও ভালো করে পরীক্ষা করছে, দেখছে গুলি কোথায় লেগেছে, কিভাবে লেগেছে। বেশ কিছুক্ষণ পর ফিরে এলো ও। এসে টর্চটা জায়গায় রাখতে রাখতে বলল, আজ তুমি নতুন জীবন পেলে লাল সাহেব, আজকের রাতটা সেলিব্রেট করতে হবে। এই বলে চাকরকে ডেকে বলল, মুরগা পাকাও।
যশবন্তের চাকর কাঁচুমাচু মুখ করে বলল, মুরগা শেষ হয়ে গেছে কাল। যশবন্ত বলল, লেখন কাটো, পোষা মুরগির ঘর থেকে বের করো, আজ রাতে মুরগা চাই চাই, যে করে হোক। আমি বললাম, তোমার এত আদরের পোষা মুরগি কাটবে কেন মিছিমিছি? ও ধমকে বলল, কথা বলো না কোনো, তোমার জানটাও আমার কাছে কম আদরের নয়, সেটা গেছিলই, ফিরে যে পেয়েছি তার জন্য মুরগির জান না হয় যাবেই। আমার সামনে একটা চেয়ার টেনে চেয়ারের পিঠটা ওর বুকের কাছে নিয়ে দুদিকে দুটি পা লম্বা করে ছড়িয়ে বসে যশবন্ত বলল, আচ্ছা, ডালটনগঞ্জে বিশেষ কিছু দেখেছিলে? এমন কিছু যা তোমার অস্বাভাবিক লেগেছিল? এমন কোনো লোক যাকে তুমি চেনো অথচ চিনতে পারোনি? হঠাৎ ডালটনগঞ্জে মণিহারি দোকানের সামনে সেই লাল অ্যাম্বাসেডরটার কথা আমার মনে হলো। ওকে বললাম, সেই লোকটি যে গাড়িতে বসেছিল তার কথাও বললাম। যশবন্ত লাফিয়ে উঠে বলল, লোকটির কি বড় বড় জুলপি ছিল? আমি চমকে উঠে বসলাম। কি করে জানলে? হ্যাঁ, ছিল। যশবন্ত বা হাতের তালুতে ডান হাত দিয়ে জোরে ঘুষি মেরে বলল, বুঝেছি। আমি বললাম, তা তো বুঝেছ, এখন চলো পুলিশে একটা ডায়েরি করে আসি। ও বলল, পাগল নাকি, এই রাত্রিরে আবার ডালটনগঞ্জে ফিরতে গিয়ে মরি আর কি, ডায়েরি ফাইরি করবো না, ডায়েরি করলে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, বদলা নেওয়া যাবে না। আর তুমি কি মনে করো ওদের ছেড়ে দেবো আমি লাল সাহেব? যারা একজন নির্দোষ লোককে কাপুরুষের মতো আড়াল থেকে গুলি করে মারতে চায়, তাদের শিক্ষা যা হওয়া উচিত তা আমিই দেব। আমি বললাম, যশবন্ত, তুমি বলছো বটে, কিন্তু শিক্ষা দেওয়ার আগে তোমাকেও তো ওরা এমনি করে মেরে ফেলতে পারে। যশবন্ত কিছুক্ষণ ঠোঁট কামড়ে ভাবল, তারপর বলল, তা পারে, কিন্তু একবার চেষ্টা করেই দেখুক। আমি তো আর তোমার মতো মাখনবাবু নই যে ওদের অত সহজে ছেড়ে দিয়ে আসবো। যশবন্তের লোক গরম জল করে বাথরুমে দিয়ে গেল। যশবন্ত আলমারি খুলে একটা তোয়ালে বার করে দিল, বলল, যাও স্নান করে এসো, আরাম লাগবে। স্নান সেরে বেরিয়ে দেখি যশবন্ত ওর পিস্তলটা পরিষ্কার করছে। তেল দিতে দিতে বলল, অনেকদিন ব্যবহার করা হয় না, শিকারে তো আর পিস্তল তেমন দরকার হয় না, মানুষ মারতেই বেশি কাজের। বুঝলে লাল সাহেব, কাল ভোরে যে জায়গায় তোমার উপর গুলি চালিয়েছিল ওরা, সেখানে যাব। সেই জায়গাটা আমি নিজে চোখে দেখব, তারপরে ঠিক করব ডায়েরি করব কি করব না পুলিশে। আমি বললাম, যা ভালো বোঝো, প্রাণ একবার গেলে আর তো ফেরত হবে না। যশবন্ত সে রাত্রে প্রচুর মদ গিলল। সেই হুইটলি সাহেবরা শিকারে আসার পর একসঙ্গে ওকে এত মদ খেতে আর দেখিনি। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে একটা হুইস্কির বোতল প্রায় শেষ করে আনলো। তারপর আমার সঙ্গে খিচুড়ি আর মুরগির রোস্ট খেলো। ব্র্যান্ডি খাওয়ার জন্যই হোক কি ভয়জনিত ক্লান্তির জন্যই হোক, ঘুমটা খুব ভালো হয়েছিল সে রাত্রে। ঘুম ভেঙে উঠে এক কাপ চা খেয়ে আমরা জিপ নিয়ে সেই গুলির জায়গায় গিয়ে পৌঁছলাম। যশবন্তের পেছন পেছন গিয়ে দেখলাম যে একটা জিপ ডাইভারশনে নেমে বাঁ দিকে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে এবং সেখান থেকে বেরিয়েওছে যে তার চাকার দাগ স্পষ্ট। জিপটা জঙ্গলে ঢোকার দাগ ওখানকার ঝুরঝুরে শুকনো লাল মাটিতে কাল রাতেও নিশ্চয়ই ছিল। কাল চোখ খুলে গাড়ি চালালে আমার নজরে নিশ্চয়ই পড়ত। আমাকে গালাগালি করল যশবন্ত, কালকে তা নজর করিনি বলে। জিপের চাকার দাগ ধরে জঙ্গলের মধ্যে 20-25 হাত গিয়ে বোঝা গেল যে জিপটা যেখানে দাঁড় করানো ছিল সেই জায়গাটায় ঘন ঝোপ থাকায় জিপটা সহজেই লুকিয়ে রাখা যায় সেখানে। পুটুর ঝোপের পাশে একটি বড় কালো পাথর, সেই পাথরের পিছনের মাটি বেশ পরিষ্কার করা, পাতা, শুকনো ডালপালা ইত্যাদি সাফ করা। যশবন্ত ভালো করে লক্ষ্য করল জায়গাটা এবং পরক্ষণেই একটি গোল্ড ফ্লেক সিগারেটের প্যাকেট কুড়িয়ে পেল। আমায় বলল, ভালো করে খোঁজো তো, খালি কার্তুজ পাও কিনা। খালি কার্তুজ পেলাম না, কিন্তু একটা ঠোঙা কুড়িয়ে পেলাম। ঠোঙাটা দেখেই যশবন্ত বলল, ডালটনগঞ্জের বিখ্যাত চাটের দোকানের ঠোঙা, বাবুরা চাট কিনে এখানে বসে বসে মাল খেয়েছিলেন, নইলে কি আর 20 হাত দূর থেকে তোমাকে তাক করা গুলি ফসকাতো? তোমার খুপড়ি ফাঁক হয়ে যেত।
খুদা যা করবেন তাই তো হবে। পর্যবেক্ষণ শেষ করে যশবন্ত বলল, চলো লাল সাহেব, ডায়েরি ফাইরি করবো না, আমি ওদের শিখলাবো। অনেক দিন হয়ে গেল কাউকে ভালো করে রগড়াই না, হাতে পায়ে একেবারে মরচে ধরে গেল। জগদীশ পান্ডে কত বড় রংবাজ হয়েছে তা আমি দেখতে চাই। এই ব্যাপারের ফয়সালা আমার উপরেই ছেড়ে দাও। আমি ভয় পেয়ে বললাম, কি তুমি ওদের খুন করবে নাকি? যশবন্ত হেসে বলল, প্রায় সেই রকমই, কি করি তা দেখতেই পাবে। রামদেব বাবুদের কর্মচারী সেই রমেনবাবু, বেঁটে খাটো গাট্টা গোট্টা চেহারা, অনর্গল সিগারেট খান। সেদিন আমার বাংলোর সামনের পথ দিয়ে সাইকেল চালিয়ে জবটুলিয়াতে যাচ্ছিলেন। সেখানে নাকি বিঘা 10 জমি কিনেছেন, ভাগে দেওয়া আছে। গেহু কেমন হলো তাই তদারক করতে যাচ্ছিলেন। বাঁশ কাটা কাজের সময় একসঙ্গে আমাদের দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কাটাতে হয়েছে। ভারী মজার লোক। এই এক ধরনের মানুষ। এদের পিছু টান বলে যে কিছু আছে তা বোঝার উপায় নেই এদের দেখলে। হয়তো সত্যিই নেই। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা এদের। এই রকম লোকই জঙ্গলে পাহাড়ে এই ধরনের কাজ তদারক করতে সক্ষম। মুখে হাসি লেগেই আছে। পথ চলতি দেহাতি ছেলে মেয়ে বুড়োর সঙ্গে দেখা হলো তো দু একটা হাসি মশকরার কথা বলছেন। তারা দুলে দুলে হাসছে, আর রমেনবাবু আবার সাইকেল চালিয়ে চলেছেন। এদের তুলনায় আমরা সত্যিই মাখন বাবু। অসম্ভব কষ্ট সহিষ্ণু এই রমেনবাবু। রোদে জলে গায়ের রং তামাটে হয়ে গেছে। রমনবাবুকে বললাম, ফেরবার সময় দুপুরে আসবেন, কিন্তু খাওয়া দাওয়া এখানেই করবেন। ভরপেট খেয়ে কি সাইকেল চালিয়ে এত দূর যেতে পারবো মশাই? আজ যে যেতেই হবে এমন কথাও তো নেই, এসেছেন তো জমিদারি দেখতে। উনি হেসে বললেন, তা যা বলেছেন, জমিদারি বটে। বেশ ভালো খেতে পারেন ভদ্রলোক। প্রচুর শারীরিক পরিশ্রম, পাহাড়ের স্বাস্থ্যপ্রদায়িনী জলবায়ু, এসব মিলে বেশি না খাবার কথা নয়। আমি আজকাল যা খাই শহুরে লোকে দেখলে অজ্ঞান হয়ে যাবে। আমার রামধানিয়া রমেনবাবুকে দেখেই দণ্ডবৎ প্রণাম করে বলল, সেলাম পালোয়ান বাবু। মানে বুঝলাম না। শুধলাম, আপনার নাম পালোয়ান হলো কবে থেকে? রমেনবাবু মুখে ভাত দিয়েছিলেন। হাসতে হাসতে ভাত ছিটকে পড়ল। বললেন, সে আর বলবেন না মশাই, সে এক ইতিহাস। তারপর উনি খেতে খেতে পালোয়ান হবার গল্প বলতে লাগলেন। রমেনবাবু বললেন, ডালটনগঞ্জে প্রথম চাকরি নিয়ে এসেছি। মাইনে বেশি পাই না, টাকা পয়সার বড়ই টানাটানি। টাকা পয়সা রোজগারের শর্টকাট মেথডগুলো তখনও রপ্ত হয়নি। একটা লং টার্ম মেথড মাথায় এলো। আমি বললাম, মানে? উনি বললেন, বাঁশ কাটা কুলিদের দলে দুজন রং রুট ছিল। একজনের বাড়ি দ্বারভাঙা জেলা, অন্যজনের ছাপড়া। দুজনেরই চেহারা একেবারে 10 আসই। দেখলেই মনে হয় প্রফেশনাল কুস্তিগির। ওরা দুজনেই রাম সিং আর দাশরথ নতুন এসেছিল। বাইরের লোক তো দূরে থাকুক, আমাদের কুলিরাই ওদের ভালো করে চেনে না। তা একদিন ওদের দুজনকে পাঠিয়ে দিলাম ছিপাদহর। সেখানে তখন মালদেববাবুর কাজ হচ্ছিল। ছিপাদহর হয়ে রেল লাইনটা ডালটনগঞ্জে এসেছে। ছিপাদহর থেকে সামান্যই রাস্তা। তখন ফার্স্ট ক্লাসেরই ভাড়া ছিল বোধহয় 1 টাকা। দাশরথ আর রাম সিংকে ছিপাদহরে পাঠিয়ে লাল নীল ব্যাংক পেপারে প্যাম্পলেট ছাপিয়ে দিলাম দুজন পালোয়ানের ছবি দিয়ে। প্যাম্পলেটে বলা হলো যে পালোয়ান রাম সিং আর পালোয়ান দাশরথ সিং ভীষণ এক জীবন মরণ কুস্তি প্রতিযোগিতায় অবতীর্ণ হবে 10 দিন পর হাটিয়ার পাশের বড় মাঠে। টিকিট 2 আনা মাত্র। আশ্চর্য, 3 দিনে 1,500 টাকা টিকিট বিক্রি হয়ে গেল। তারপরেও যখন টিকিট বিক্রি হতে লাগলো তখন তো আমার রীতিমতো ভয় করতে লাগলো। এদিকে রাম সিং আর দাশরথ সিং ছিপাদহরের বাবুদের মোকামের কুয়োতলার পাশে নরম মাটি, নিম পাতা আর হলুদের গুঁড়ো মেশানো আঁকড়ায় চটাপট ফটাফট করে মহড়া দিয়ে চলেছে। ওদের কাছে 100 টাকা করে প্রাইজ, 1 জোড়া করে নাগরা জুতো, 1 জোড়া ধুতি আর 1 হাঁড়ি করে হাড়িয়া দেব বলে কবুল করেছিলাম। তারা দিনরাত জয় বজরং বলিকা বলে চেঁচিয়ে মেচিয়ে ধাই ধপ্পর করে কুস্তির আঁকড়া সরগরম করে রাখলো। এদিকে প্রতিযোগিতার দিন তো আসন্ন। আঁকড়া তৈরি হয়েছে, চারপাশে বেড়া দেওয়া হয়েছে,
বেড়ার গায়ে কচি শালপাতার ফেস্টুন লাগানো হয়েছে, মহাবীরের নিশান ওড়ানো হয়েছে আখড়ায় একটা লম্বা বাঁশের ডগায়। এখন পালোয়ানরা এসে পড়লেই হয়। তা ডালটনগঞ্জ স্টেশনে সেদিন কি ভিড়! ফার্স্ট ক্লাসের দরজায় দাশরথ সিং আর রাম সিং দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। আসবার আগে ওদের দুজনের মাথা মুড়িয়ে দেওয়া হয়েছিল যাতে এখানকার লোকেরা চিনতে না পারে। সে এক হই হই ব্যাপার। কাঠবাওয়া ট্রাকের মাথায় দুজনকে বসিয়ে জয় বজরং বলিকা ধ্বনি দিতে দিতে পৃষ্ঠপোষকেরা ওদের নিয়ে সোজা চলে গেল আখড়ায়। আর আমি হলাম গিয়ে রেফারি। একটা নীল রঙা সুইমিং ট্রাক ছিল অনেক দিনের পুরনো, হেদোয় সাঁতার কাটতাম। সেটা পড়লাম আর রামলীলার মেকআপ ম্যানের কাছে গিয়ে ভালো করে মেকআপ করে নিলাম ভুষো কালি, সাদা রং ইত্যাদি মেখে, যাতে আমাকে বুড়ো কুস্তিগির বলে মনে হয়। দর্শক তো সবাই বাঁশ কিংবা কাঠগোলার কুলি, ভেবেছিলাম ধরতে পারবে না। কুস্তি খুব জমে উঠেছে। মাঝে মাঝে আমি হুইসেল দিচ্ছি, ঘন ঘন দর্শকবৃন্দ হাততালি দিচ্ছে, কিন্তু অল্পক্ষণের মধ্যেই ব্যাপার গুরুতর। রাম সিং তো একটা গুন্ডা, ও দাশরথকে ধরে এমন আছাড় মারতে লাগলো যে কি বলবো। দেখলাম দাশরথ হাত নেড়ে রাম সিংকে কি বলল এবং আমাকেও কি যেন বলল, কিন্তু রাম সিং ছাড়ছে না মোটে, ধূপধাপ করে আছড়ে চলেছে, মেরে ফেলে আর কি। এমন সময় দাশরথ আঁকড়া ছেড়ে দৌড়ে পালিয়ে এসে আমায় জড়িয়ে ধরে বলল, ই রমেন বাবু, ऐसी बात थोड़ी ही था, हमको नागरा ना चाहिए, कुछ ना चाहिए। আরে বাপ্পা রে বাপ্পা বলেই ভেউ ভেউ করে কাঁদতে লাগলো। যেই না বলা আর রমেন বাবু বলে আমাকে ডাকা। আমার কুলিদের মধ্যে জগদ্দল বলে একটা কুলি ছিল, সে ভারী শিয়ানা। সে সঙ্গে সঙ্গে মাল ক্যাচ করে ফেললো, চেঁচিয়ে আর সবাইকে বলল, अरे ये तो हमारा रोमेन बाबू बा और हमारा दाशरथ और राम सिंह बा। দৌড় 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 দৌড়ে ট্রাকে গিয়ে বসলাম, সঙ্গে সঙ্গে একেবারে স্টেশন। ভাগ্যক্রমে ট্রেন তক্ষুনি ছাড়ছিল, মানে ছেড়েই গেছিল। তা সেই অবস্থায় দুজন লাল নীল ভেলভেটের ল্যাঙ্গট পরিহিত অনুচর সঙ্গে নিয়ে লাফিয়ে উঠলাম গাড়িতে। ঘামে ততক্ষণে সব রং গলে গেছে। দাশরথ রাম সিংকে গালাগাল করছে আর রাম সিং দাশরথকে গালাগাল করছে। গল্প শুনে হাসতে হাসতে মরি। শুধলাম, ফিরলেন কি করে তারপর আবার? উনি বললেন, তক্ষুনি ফিরি? 7 দিন পরে অবস্থাটা শান্ত হলে ডালটনগঞ্জে ফিরলাম। ফিরেই মালদেব বাবুর পদতলে অনুচরদ্বয় সমেত একেবারে সাষ্টাঙ্গে প্রণিপাত হলাম। মালদেব বাবু খুব হাসতে লাগলেন, বললেন, এই রকম বুদ্ধি তা ভালো দিকে লাগালে কি হতো। সেই দিন থেকে 50 টাকা মাইনে বেড়ে গেল আমার। অনুচররাও চাকরিতে পুনর্বহাল হলো, আমিও মোটা নিট প্রফিট করলাম। অবশ্য কুস্তিগিরদেরও ঠকাইনি, সকলে খেতে চাইলো। একদিন কেচকিতে পিকনিক হলো, সব খরচা আমিই দিলাম। এরকম গল্প করতে করতে খাওয়া দাওয়া হলো। রমেনবাবুর স্টকে আরও গল্প ছিল, তার প্রতিটি গল্পই এমন মজার, হাসতে হাসতে পেট ফাটে শুনে। প্রায় দুপুর 2টো অবধি রইলেন রমেনবাবু। তারপর আবার সাইকেলে চড়ে পাহাড়ি পথে বাঁ হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে আর ডান হাতে হাত নেড়ে, পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর, গান গাইতে গাইতে পাড়ি জমালেন। মারিয়ানার কাছ থেকে গোটা 4 বই আনিয়েছিলাম লোক মারফত। একটি বই নিয়ে বারান্দায় ইজি চেয়ারে বসে মোড়ায় পা তুলে দেখতে লাগলাম। আমি কোনো বিশেষ বই চাইনি, কারণ মারিয়ানার কাছে কোন বই আছে কোন বই নেই তা আমার জানার কথা নয়। মারিয়ানা 3 লাইনের সুন্দর একটি চিঠি পাঠিয়েছে বইগুলির সঙ্গে, আমাকে শিরিনবুরু যাবার নেমন্তন্ন জানিয়ে। জার্মান কবি রিলকের সনেটস অফ অরফিউস খুলতেই মারিয়ানার নাম লেখা 2টি সাদা খাম বইটি থেকে মাটিতে পড়ে গেল। খাম দুটিকে তুললাম। মারিয়ানাকেই নিশ্চয়ই কেউ লিখেছিল ও বইয়ের মধ্যে রেখে দিয়েছিল, আমাকে বই পাঠানোর আগে বের করে নিতে ভুলে গেছে। চিঠি দুটি রীতিমতো ভারী ভারী ঠেকল। পরের চিঠি, ভদ্রতার সব রকম মাপকাঠিতেই অন্যের চিঠি পড়া গর্হিত অপরাধ। চিঠি দুটি বেতের টেবিলের উপর তুলে রাখলাম। তারপর রিলকের কবিতা পড়তে চেষ্টা করলাম, অন্য বইগুলি নাড়াচাড়া করলাম, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও যখন মন বসল না,
তখন হঠাৎ আবিষ্কার করলাম যে আমার সমস্ত মন ওই চিঠি দুটির মধ্যে কি আছে তা জানার জন্য অসভ্য আগ্রহে অধীর। সাধে কি বলি যে জঙ্গলি হয়ে গেছি? সব বুঝি, তবু সুমিতা বৌদি যেমন মুখ করে কুলের আচার খান, যশবন্ত যেমন করে হুইস্কির বোতল খোলে, আমি বোধহয় তেমনি মুখ করে চিঠি দুটি খুললাম। হাতের লেখা ভালো না, বড্ড জড়ানো, খুব তাড়াতাড়ি লেখা, বড় প্যাডে লেখা চিঠি। প্রথম চিঠিটায় মারিয়ানা সোনা বলে সম্বোধন, সুগত বলে সমাপ্তি। কলকাতা, 17/8। আমার মারিয়ানা সোনা, গতকাল মেট্রোতে একটি ছবি দেখলাম, দ্য স্যান্ড পাইপার্স, এলিজাবেথ টেলর ও রিচার্ড বার্টনের। এডওয়ার্ড বলে একটি চরিত্রে বার্টন অভিনয় করেছে। সেই চরিত্রটি ও লিজ টেলরের মিস রোনাল্ড বড় ভালো লাগলো। তোমায় গল্পটি বলছি। পাহাড় ও জঙ্গলে ঘেরা সমুদ্রের পাশে একটি সুন্দর দুকামরা উঁচু বাড়ি, চারিদিকে কাঁচের জানালা। বাড়ির সামনে সারা দিন সিগালেরা জলের উপর উড়ে বেড়ায়, ভেসে বেড়ায়, আর স্যান্ড পাইপার পাখিরা ঝাঁকে ঝাঁকে বালুবেলায় ছড়িয়ে পড়েই আবার উড়ে যায়। মিস রোনাল্ডস একা একা থাকেন এই লোকালয় বর্জিত নির্জন স্থানে। একেবারে একা নয়, সঙ্গে বছর দশেকের ছেলে থাকে। কৈশোরের শেষে মানুষের কৌতূহল যখন অসীম থাকে, যে বয়সে ছেলেরা হামানদিস্তায় হাতখড়ি গুড়িয়ে ঘড়ি কি করে চলে সেই তথ্য আবিষ্কার করতে চায়, ঠিক সেই বয়সে শারীরিক সম্পর্কে মজাটা কোথায় তা বুঝতে গিয়ে মিস রোনাল্ডস অন্তঃসত্ত্বা হয়। সমাজের মানুষ এবং বাবা মা স্বাভাবিক কারণে তার শরীরে মুখলিত অন্য শরীরটিকে অঙ্কুরে বিনষ্ট করতে পরামর্শ দেন। কিন্তু মিস রোনাল্ডস তা না শুনে এবং পাছে বাবা মায়ের কোনো অসম্মানের কারণ ঘটায়, সেই কনসিডারেশনে নিজের দেশ ছেড়ে বহু দূরে অন্য এক রাজ্যে, আমেরিকাতেই এসে এই পাহাড় সমুদ্রের কোলে বাসা বাঁধে। পুরুষ মানুষ সম্বন্ধে মিস রোনাল্ডসের অনেক অভিযোগ ছিল, যেমন তোমাদের অনেকেরই আছে। ওর 12 বছর বয়স থেকেই যেহেতু ও দেখতে সুন্দরী ছিল, পুরুষরা ওর কাছে ঘেঁষে, কাছে আসে, অন্তরঙ্গতা চায়। কিন্তু সত্যিকারের ভালোবাসা যাকে বলে তাও কোনোদিন কোনো পুরুষের মধ্যে দেখেনি, ভালোবাসার সংজ্ঞাও জানত না। ওর অন্তরের অভিধানে পুরুষের ভালোবাসা অর্থবাহী হয়ে অন্য একটি জ্বলন্ত শব্দ লেখা হয়ে গিয়েছিল, যা কেবল দাহ বাড়ায়, দাহ নেভায় না। প্রকৃতিকে সত্যি সত্যি ভালোবাসত মিস রোনাল্ডস। ছবি আঁকত, সারা দিন ছবি আঁকত। ডানা ভাঙা স্যান্ড পাইপার পাখিকে বুকে তুলে ঘরে এনে যত্ন করত। স্বার্থপর ও নোংরা পুরুষ মানুষের হাত থেকে বাঁচবার একমাত্র নিশ্চিন্ত স্থান যে প্রকৃতি, তা সে বুঝেছিল। কিন্তু একদিন তার জীবনে এডওয়ার্ড এলো। এডওয়ার্ড বিবাহিত, স্ত্রীর সঙ্গেই সে থাকে। বিশ্বস্তা স্ত্রী, সুন্দরী স্ত্রী। স্ত্রী তাকে ভালোবাসে, সেও স্ত্রীকে ভালোবাসে। এডওয়ার্ড সুপুরুষ, বিখ্যাত মিশনারি স্কুলের কর্ণধার, নিষ্ঠায়, আদর্শে, পবিত্রতায় বিখ্যাত। মিস রোনাল্ডসের ছেলের স্কুলে ভর্তির ব্যাপার নিয়ে দুজনের প্রথম দেখা হলো। মিস রোনাল্ডস জীবনে এমন পুরুষ মানুষ দেখেনি এর আগে। সুপুরুষ তো বটেই, শিক্ষা আছে কিন্তু দম্ভ নেই, চাওয়া আছে কিন্তু চাতুর্য নেই, জ্বালা আছে কিন্তু সে জ্বালা বিকিরিত হয় না। নিজের বুকে ঝড় উঠলে নিজের নৌকো ডুবিয়ে দিয়ে সে ঝড়কে সে প্রশমিত করে, সেই ঝড়কে কুল ছাপিয়ে অন্য মনে ঠেলে পাঠায় না। এডওয়ার্ড বিবাহিত, অথচ সেও নতুন করে ভালোবাসল। সমাজের চোখে এক বিষম অপরাধ। নিজের বিবেকের কাছে সে সবসময় ছোট হতে থাকলো। মাঝে মাঝে এডওয়ার্ড এসে রাতে থাকত মিস রোনাল্ডসের স্বপ্নের মতো ঘরে, স্যান্ড পাইপারের ডানার গন্ধবাহী হাওয়ার বাসনিত বুক ভরে, সমুদ্রের ফেনোচ্ছ্বাসে নিজের সমাহিত উচ্ছ্বাসকে দিত ডুবিয়ে। ধীরে ধীরে ওদের অন্তরঙ্গতা যখন ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতম হয়ে উঠল, তখন একদিন বিবেক সম্পন্ন মূর্খ পুরুষ এডওয়ার্ড তার স্ত্রীকে জানালো তার নতুন ভালোবাসার কথা। মিস রোনাল্ড যখন শুনল যে এডওয়ার্ড তার স্ত্রীকে তাদের সম্পর্কের কথা বলেছে, সে ক্ষোভে, দুঃখে, অভিমানে কাঁদতে লাগলো। কারণ সে সত্যিই নিজেকে প্রকৃতির কন্যা বলে মনে করত। সে বলল, এতে বলার কি ছিল, পাপের কি ছিল? একজন পুরুষ ও নারীর মধ্যে গোপনীয় কোনো মধুর সম্পর্ক থাকা কি পাপ? কোনো স্বীকৃত গোপনীয়তা দিয়ে কি এই সম্পর্ক ঢেকে রাখা যেত না? তোমারে কেমন পাপবোধ, তোমারে কেমন বিবেক, ন্যায় অন্যায় চেনোনি? কিন্তু মারিয়ানা, ন্যায় অন্যায় বিচার আমার মতো মিস রোনাল্ডসের মতো দু একজন পাগল লোকের মত সাপেক্ষ তো নয়।
তোমাদের বদ্ধমূল সংস্কার, তোমাদের বিবেক, তোমাদের সমাজ কিন্তু এডওয়ার্ড যে শাস্তি পাবার যোগ্য নয় তাকে সেই শাস্তিই দিল। মিস রোনার্সও শাস্তি পেল, এডওয়ার্ডসের স্ত্রীও সেই শাস্তি পেল। শাস্তি কোনো আদালতে হলো না বটে, কিন্তু এডওয়ার্ড অন্তর্দ্বন্দ্ব ও বিবেক দংশনে ক্ষতবিক্ষত হয়ে তার স্ত্রী এবং রোনার্স দুজনকেই ছেড়ে চলে গেল। একজন স্বয়মারোপিত বিচ্ছেদ পেল, অন্যজন অন্যারোপিত বিচ্ছেদ। আর এডওয়ার্ড ধর্মপুস্তকের শুকনো পাতা খুঁড়ে খুঁড়ে সোনা খুঁজতে খুঁজতে তার কবরের দিকে এগিয়ে চলল। বুঝলে মারিয়ানা, তোমরা বড় খারাপ, তোমরা বড় খারাপ। তোমরা যাই চাও না কেন তা ব্যক্তিগত মালিকানায় চাও। মানুষের মনকে যে লক্ষিন্দরের বাসর ঘরের মতো পরিসরে আটকে রাখা যায় না, এবং গেলেও যে তাতে সাপের মতো সূক্ষ্ম শরীরে ভালোবাসার প্রবেশ সম্ভব, তা তোমাদের কিছুতেই বোঝানো গেল না। এডওয়ার্ড চলে গিয়ে হয়তো বেঁচে ছিল, আমি চলে না যেতে পেরে মরছি, অনুক্ষণ মরছি। তুমি, আমি, মহুয়া, আমরা সবাই রোনার্স, এডওয়ার্ড আর এডওয়ার্ডসের স্ত্রীর ছায়া। অবিকল ছায়া নয়, বিকৃত ছায়া। ছবিটি বড় ভালো লাগলো। দেখতে দেখতে তোমার কথা খুব মনে পড়ছিল। আমার এই একতরফা পরিণতিহীন ভবিষ্যৎহীন ভালোবাসার সমাপ্তি হয়তো কেবলমাত্র আমার মৃত্যুতে। একটা পাগল অবুঝ মন নিয়ে জন্মেছিলাম, সেই অশান্ত অতৃপ্ত মন নিয়েই পৃথিবী থেকে ফিরে যাব। ভয় নেই, তোমার কোনো ভয় নেই। প্রেতাত্মা হয়ে তোমাকে ভয় দেখাবো না, বরং স্বর্গ যদি থেকে থাকে সে স্বর্গের দরজায় বসে তোমার জন্য অপেক্ষা করব। কবে তুমি জঙ্গলের গন্ধ মেখে রাধাচূড়ার পুষ্পস্তবকে সেজে সেই দারুণ দরজায় এসে দাঁড়াবে তার দিন গুনব। আদর যেন। ইতি তোমার সুগত। পরের চিঠিটা খুললাম, খুলেই পড়তে শুরু করলাম। আমার ভিতরে উত্তেজনা বাড়ছিল, সঙ্গে ঔৎসুক্যও। 15/9, কলকাতা। আমার মারিয়ানা, কি বলে ধন্যবাদ দেব জানি না। ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করতে মন চায় না, তার চেয়ে কৃতজ্ঞতা জানানোই ভালো। কৃতজ্ঞতায় মন নুয়ে আছে। তুমি আজ আমায় যা দিয়েছ তা তোমার কাছে অকিঞ্চিতকর হয়তো, কিন্তু আমার কাছে তার কি দাম তুমি তা কোনো দিনও জানবে না। তোমার কাছে এই দানের কণা মাত্র মূল্য থাকলে আমার গর্ব হতো। তাহলে জানতাম বরাবর তোমার কাছে শুধু চাইনি, বদলে কিছু দিতেও পেরেছি। জেনে আনন্দিত হতাম যে আমার কাছ থেকেও তোমার কিছু নেওয়ার ছিল। আমি জানি জীবনের যেসব বড় বড় পাওয়া সমস্ত শরীর মনকে এক স্বর্গীয় দ্যুতিতে ভরে দিয়ে যায়, যার রোমাঞ্চে সমস্ত শরীর সমস্ত সত্তা বারে বারে শিহরিত হয়, সেই সব অনুভূতির স্বীকৃতি একটি দুটি গল্প লিখে দেওয়া যায় না। হয়তো তার স্বীকৃতি কিছু দিয়েই দেওয়া যায় না। তার চেয়ে নিজের মনে মনে নিজের একাকিত্ব, নিজের শীতার্ত দিনগুলি সেই সব দুর্মূল্য মুহূর্তের উষ্ণতার স্মৃতি দিয়ে আজীবন ভরিয়ে রাখাই ভালো। তোমাকে যতদিন দেখছি তুমি বরাবর আমাকে বলে এলে তুমি খারাপ, তুমি ভীষণ খারাপ। আমি জানি না খারাপ বলতে তুমি কি বোঝো। আমার সর্বস্ব বিলানো ভালোবাসাটাই কি খারাপত্বের নিদর্শন? যেটা সত্যি সেটা সত্যি। সত্যির সূর্যটাকে চোখের সামনে দুহাত তুলে কি বেশি দিন আড়ালে রাখা যায়? সেই সত্যিটাকে স্বীকার করা সম্বন্ধে বোধহয় তোমার কিছুই করণীয় নেই। এর জন্য তোমার কোনো দুঃখও নেই। শুধু মাঝে মাঝে আমাকে খারাপ বলেই আমার প্রতি তোমার সব কর্তব্য শেষ। দুঃখ যা পাবার তা আমাকে একাই পেতে হয়। এই সূর্যের মতো সত্যিটাকে অনুক্ষণ মিথ্যা বলে প্রতিপন্ন করতে গিয়ে নিজেকে আমি প্রতি মুহূর্তে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছি, অথচ তা তুমি কোনো দিন চোখ দিয়েও দেখলে না। তোমাকে বরাবর চিঠিতে বা অন্যভাবে যা বলেছি, আমার শারীরিক সত্তাও মাঝে মাঝে আবেগের সঙ্গে সে কথাই বলতে চায়। সেই সত্তারও একটা নিজস্ব ভাষা আছে। তোমাকে এক মুহূর্ত বুকে জড়িয়ে ধরে সে যদি এতদিনের শীতল তপস্যার শৈত্যকে উষ্ণ করে দিতে পারে, তাতে তোমার এত তীব্র আপত্তি কেন? মারিয়ানা, আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো এক বিশেষভাবে। আমি অন্তরে অন্তরে তা নিশ্চয়ই জানি। আমি যে জানি সে কথা তুমিও জানো। যদি আমরা দুজনে দুজনকে ভালোই বাসি, তবে এক মুহূর্তের জন্য আমার বুকে আসতে তোমার এত সংকোচ কিসের?
ভয় কিসের? কিসের তোমার এই দুর্বোধ্য অপরাধ বোধ? আমি জানি না তুমি কোনোদিন আমাকে বুঝবে কিনা। ভরসা নেই বুঝবে বলে। আজ অথবা কাল, শিগগিরই অথবা কিছুদিন বাদে তুমি কাউকে বিয়ে করবে। তখন আমার চোখের সামনে থেকে কত দূরে চলে যাবে তুমি। রাতের অন্ধকারে চিৎকার করে কেঁদেও তোমার সাড়া পাবো না। তুমি তখন তোমার স্বামীর বুকে শুয়ে থাকবে। তোমার স্বামীর সঙ্গে আমি কিরকম ব্যবহার করব আমি বুঝতে পারি না। আমায় হাসতে হবে, তার সঙ্গে মিশতে হবে, তার কাছে সবসময় গোপন থাকতে হবে, লুকিয়ে রাখতে হবে আমার এই অন্তঃক্ষরা বঞ্চিত হৃদয়টাকে। যে মারিয়ানা আমার সবকিছু, সেই মারিয়ানারই সে চিরদিনের মালিক হয়ে যাবে। তার শরীরের, তার মনের, তার যা কিছু আছে সব কিছুর। সে যে কে তা আমি এখনো জানি না। সে তখন আমার সামনে ঘুরবে ফিরবে, আস্ফালন করবে, বীরত্ব দেখাবে, আমারই চোখের সামনে বসে আমার সমস্ত সুখ চিবিয়ে চিবিয়ে খাবে, অথচ আমার রাইফেলে আমি হাত ছোঁয়াতে পারবো না। ভাবতে পারি না। জানি না সে আমার চেয়ে কত গুণ ভালো হবে, এবং এই জন্মে কি করলে আমি তার মতো হতে পারতাম তাও জানি না। আমি তো একজন সাধারণ মানুষ, সে হয়তো অসামান্য হবে। আমার সমস্ত অসামান্যতা তো শুধু আমারই অবিশ্বাস্য ভালোবাসারই মধ্যে। জানি না, বিয়ের পর সেই মানসিক ও শারীরিক আনন্দের মধ্যে আমার কথা হয়তো তোমার মনেই পড়বে না। তবু ভাবি, হয়তো ঘোর কেটে গেলে, 2-1 বছর পেরিয়ে গেলে হয়তো তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে সুগত বলে একজন অনেক দোষে দোষী সাধারণ লোক এসেছিল, যাকে তুমি চোখের অনুপ্রেরণায় একজন মানুষের মতো মানুষ করে তুলতে পারতে, তাকে একজন বড় লেখক করতে পারতে, তাকে তুমি বাঁচাতে পারতে। সে তোমাকে তার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী সকলের চাইতে বেশি ভালোবেসেছিল। তাকে তুমি দুহাত দিয়ে যতই মানা করো না কেন, তবু সে কালবৈশাখী ঝড়ের মতোই একসময় তোমার জীবনে এসেছিল। সে তোমার সমস্ত শরীরে, মনে স্বর্ণলতার মতো ভালোবাসার নরম আঙুল ছুঁয়েছিল। হয়তো একদিন একথা তুমি বুঝতে পারবে, কিংবা জানি না, হয়তো একথা কোনো দিনও বুঝবে না। তুমি যেদিন বিয়ে করবে সেদিন আমি কি করব জানি না, তবে সেদিন আমি এমন কিছু করব না যাতে তোমার আনন্দটা মাটি হয়, যাতে তোমার অসম্মান হয়, যাতে তুমি অপ্রতিভ হও। অন্তত তেমন কিছু করা আমার উচিত নয়। কিন্তু যখনই সে কথা ভাবি, এখন থেকেই কেমন অস্বস্তি লাগে। সেদিনটার কথা ভাবতেও আমার দম বন্ধ হয়ে আসে। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। সারা রাত কেবল সেই মুহূর্তটির কথা ভেবেছি আর ভালো লাগায় ভরে গেছি। শুয়ে শুয়ে তোমার কথা ভেবেছি। আমি যে অনুভূতিকে আমার পরম সম্মান বলে মনে করেছি, তাকে তুমি তোমার অসম্মান বলে ভুল করনি তো? ভেবেছি আর ভয় পেয়েছি। আমি সজ্ঞানে কোনো দিন তোমাকে অসম্মান করার কথা ভাবতেও পারি না। যদিও তুমি আমাকে কোনো দিনও সম্মান দাওনি, আমাকে বরাবর ভুলই বুঝেছ। তুমি আমাকে যা দিয়েছ, তোমার যা হারিয়েছে, তা তোমার অসীম ভাণ্ডারের এক কণা মাত্র। কিন্তু আমার শূন্য ভিক্ষাপাত্র সেই পরশ পাথরের এক কণায় সোনা হয়ে গেছে, সত্যিই সোনা হয়ে গেছে। মারিয়ানা, আমার সকলকে শুনিয়ে চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমাকে যে যাই বলুক, মারুক, বকুক, আমাকে অপমান করুক, অসম্মান করুক, সমস্ত পৃথিবী আমার বিরুদ্ধে দাঁড়াক, তবু আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি সমস্ত পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়ে ভালোবাসি। প্রতিবারের নিঃশ্বাসের সঙ্গে আমি তোমায় নতুন করে ভালোবাসি। ইতি, তোমার সুগত। পুনঃ। তুমি শিরিনবরু পৌঁছবার আগেই হয়তো আমার এই চিঠি সেখানে পৌঁছে তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকবে। চিঠি দুটি পড়া শেষ করে বাংলোর হাতায় চেয়ে ভাবছিলাম যে মনে মনে আমি আদৌ এই আকস্মিকতার জন্য তৈরি ছিলাম না। যা শুনেছি মারিয়ানার টুকরো টুকরো কথায়, তাতে ভদ্রলোকের আপাত দৃষ্টিতে দুঃখ পাওয়ার মতো কিছুই নেই। শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, অর্থ আছে, যশ আছে, বিশ্বস্তা ও সুন্দরী স্ত্রী আছে। তবু কেন এত দুঃখ, এত দুঃখ? কে এর জবাব দেবে? শেষ হলো কোয়েলের কাছে ৫ম পর্ব।
লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন কাছের মানুষদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।